আজকে আমরা পরিবেশবিদ্যার প্রথম প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি মেইনলি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা কার্যকরী হবে যারা আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট দিতে ইচ্ছুক এবং সেই সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবার ক্ষেত্রে কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, জীবিত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্কের অধ্যয়নকে কি বলা হয়? অপশন আছে জুলজি, বোটানি, ইকোলজি, বায়োলজি। তো এখানে রাইট অ্যান্সার হবে যে ইকোলজি, অর্থাৎ অপশন সি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২, পরিবেশবিদ্যার ক্ষুদ্রতম একক হলো? অপশন আছে ইকোসিস্টেম, কমিউনিটি, পপুলেশন এবং লাস্ট অপশন আছে ইন্ডিভিজুয়াল। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি পরিবেশবিদ্যার ক্ষুদ্রতম একক। পরবর্তী প্রশ্ন, এ গ্রুপ অফ সিমিলার অর্গানিজম লিভিং ইন এ পার্টিকুলার এরিয়া ইজ কল্ড? অর্থাৎ একই প্রজাতির প্রাণীর একটি নির্দিষ্ট অঞ্চলের জীবেদের দলকে কি বলা হয়? তো এখানে কি অপশন আছে দেখে নিই। পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম না হ্যাবিটেট। এখানে রাইট অ্যান্সার হবে পপুলেশন, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ৪, কোনো জীবের প্রাকৃতিক আবাসস্থলকে কি বলা হয়? অর্থাৎ যেখানে বসবাস করে সেটাকে কি বলা হয়? হ্যাবিটেট না নিজ নাকি কমিউনিটি নাকি ইকোসিস্টেম? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, হ্যাবিটেট বা বাসস্থান। বসবাস যেখানে করে সেটা বাসস্থান। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ৫, যেখানে জীবিত ও অজীব উপাদান একসঙ্গে পারস্পরিক ক্রিয়া করে তাকে কি বলা হয়? অর্থাৎ জীব এবং জড় পারস্পরিক ক্রিয়া করে তাকে কি বলা হয়? অপশন আছে পপুলেশন, ইকোসিস্টেম, হ্যাবিটেট আর লাস্ট অপশন হচ্ছে স্পিসিস। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমে কি হয়, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক যে মানে উপাদান আছে তাদের মধ্যে ইন্টারঅ্যাক্ট হয়, পারস্পরিক ক্রিয়া হয়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ৬, নিচের কোনটি জীবজ উপাদান? অর্থাৎ বায়োটিক ফ্যাক্টর কোনটি? জল নাকি সূর্যালোক, মাটি না প্রাণী? তো এখানে হচ্ছে বায়োটিক, যেহেতু অর্থাৎ জীবের কথা বলা হয়েছে, তো এখানে একটাই প্রাণী দেখতে পাচ্ছি বা জীব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যানিম্যাল। রাইট অ্যান্সার অপশন ডি। পরবর্তী প্রশ্ন, অজৈব অর্থাৎ অ্যাবায়োটিক উপাদানের মধ্যে রয়েছে, এখানে কতগুলো অপশন আছে, যেরকম হচ্ছে প্ল্যান্টস, অ্যানিমেলস, টেম্পারেচার, ফাঙ্গাস। তো এখানে রাইট অ্যান্সার হবে অ্যাবায়োটিক, অর্থাৎ যেটি জড়। তার মানে এখানে একটাই জড় পদার্থ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন সি, তাপমাত্রা বা টেম্পারেচার। পরবর্তী প্রশ্ন, এক জীব থেকে অন্য জীবের কাছে শক্তি প্রবাহ প্রদর্শন করে। অর্থাৎ একটা জীবের কাছ থেকে পরবর্তী জীবের কাছে শক্তি পরস্পরভাবে কি হতে থাকে, স্থানান্তরিত হতে থাকে। তো কার মাধ্যমে হয়? এখানে কতগুলো অপশন আছে। প্রথম অপশন ফুড চেন, তারপর ফুড ওয়েব, পিরামিড নাকি সাইকেল। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। প্রথম প্রথমে হচ্ছে প্রোডিউসারের কাছ থেকে এনার্জি যায় প্রাইমারি কনজিউমারের কাছে, তারপর সেকেন্ডারি কনজিউমার, তারপর টার্সিয়ারি কনজিউমার। এভাবে কিন্তু শক্তির স্থানান্তর হয়। আর এই একের পর এক যে চেইন, এটাকে বলা হয় ফুড চেইন। সবুজ উদ্ভিদকে বলা হয়, অপশন কি আছে? কনজিউমার, প্রোডিউসার না ডিকম্পোজার এবং লাস্ট অপশন হচ্ছে প্যারাসাইট। সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ হচ্ছে প্রোডিউসার, অর্থাৎ উৎপাদক। এরা কি করে? সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, সেই জন্য এদেরকে বলা হয় উৎপাদক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১০, যে প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী উভয়ই খায় তাদেরকে কি বলা হয়? মানে যে সমস্ত অর্গানিজম উদ্ভিদ প্রাণী উভয়কেই খায় তাদেরকে কি বলা হয়? অপশন আছে কার্নিভোরাস, অপশন বি আছে হার্বিভোরস, তারপর আছে ওমনিভোরস, তারপর আছে ডিকম্পোজার। তো এখানে উভয়কেই খায় যেহেতু, তার মানে সর্বভুক, অর্থাৎ ওমনিভোরস বলা হয়। রাইট অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার ১১, ছত্রাক এবং অনেক ব্যাকটেরিয়া হলো কি? এখানে অপশন আছে প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, প্যারাসাইটস। অর্থাৎ ছত্রাক এবং অনেক ব্যাকটেরিয়া এরা কি হিসেবে কাজ করে? এরা এই দুটো একসঙ্গে কিন্তু দেখা যায় অনেক সময় ডিকম্পোজার হিসেবে, অর্থাৎ বিয়োজক হিসেবে কাজ করে। তারা মৃত পচা দেহকে বিয়োজিত করে নিউট্রিয়েন্ট রূপে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, প্রায় সকল জীবের জন্য প্রধান শক্তির উৎস কি? চাঁদ নাকি পৃথিবী নাকি সূর্য নাকি বায়ু? এখানে রাইট অ্যান্সার হবে সান। সূর্য হচ্ছে আমরা জানি সমস্ত শক্তির উৎস হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? এখানে ৪ টি খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। এখানে দেখতে হবে কোনটা সঠিক। অর্থাৎ প্রথমে থাকবে প্রোডিউসার, তারপর থাকবে ফার্স্ট
কনজিউমার, তারপর প্রাইমারি কনজিউমার, তারপর সেকেন্ডারি কনজিউমার, তারপরে টারশিয়ারি কনজিউমার। এইভাবে সাজানো থাকবে। তো এখানে আমরা দেখে নিই প্রাইমারি প্রোডিউসার কে আছে? এখানে আছে গ্রাস। ১ম অপশনে আছে গ্রাস, ১ম অপশনে গ্রাস আর এখানে আছে গ্রাস। তারপর হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি এই যে প্রাইমারি এটা কনজিউমার ডিয়ার, তাহলে এটা অপশন হচ্ছে না। অপশন ডি কাটা, তাহলে অপশন তারপর ডিয়ার কে খায়? টাইগার। ঠিক আছে? তার মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১৪ অনেক খাদ্য শৃঙ্খলের সংযোগকে কি বলা হয়? অর্থাৎ ২ বা ২ এর অধিক যদি খাদ্য শৃঙ্খল পরস্পর মানে সংযোগ করা হয় তাহলে একটা কি তৈরি হয়? সেটা এখানে প্রশ্ন করেছে। ফুড চেইন, ফুড ওয়েব, এনার্জি ফ্লো নাকি ইকোলজি? তো এখানে হচ্ছে খাদ্য জাল তৈরি হয়। অর্থাৎ একটার পর একটা যুক্ত হয়ে জালের মতো তৈরি হয়। সেইজন্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফুড ওয়েব অর্থাৎ খাদ্য জাল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিয়োজক অর্থাৎ ডিকম্পোজার? স্নেক, স্নেক কি ডিকম্পোজ করে? লায়ন, মাশরুম না গ্রাস? আমরা জানি মেইনলি বিয়োজক তারা হয় যারা হচ্ছে ছত্রাক, ছত্রাক বা ব্যাকটেরিয়া এই সমস্ত এরা হচ্ছে আ ডিকম্পোজার হয়। তো এখানে কি আছে? এখানে মাশরুম অর্থাৎ মাশরুম যেটা এটা হচ্ছে একমাত্র ছত্রাক। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১৬ যে প্রাণীরা খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভর করে তাদেরকে কি বলা হয়? মানে একটা প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল। তাদেরকে কি বলা হয়? প্রোডিউসার না কনজিউমার? অবশ্যই খাদক বলা হয়। তার মানে একটার উপর আরেকটা নির্ভরশীল। ডিকম্পোজার কাদের বলা হয়? যারা বিয়োজিত করে। অটোট্রফ মানে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো এখানে তো বলা হয়েছে কারা অন্যান্য জীবের উপর নির্ভর করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কনজিউমার অর্থাৎ অপশন বি খাদক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১৭ কোন জৈব রাসায়নিক চক্র সরাসরি সালোকসংশ্লেষ এবং শ্বসনের সঙ্গে যুক্ত? মানে এখানে কতগুলো চক্র আছে তার মধ্যে কোনটি সালোকসংশ্লেষ এবং শ্বসন দুটোর সঙ্গে যুক্ত? সালোকসংশ্লেষ মানে কার্বন ডাই অক্সাইড কি হয়? গ্রহণ হয় আর অক্সিজেন ত্যাগ হয়। আর শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইডের মানে বিশেষ করে প্রয়োজন। তার মানে এখানে কার্বন চক্র এখানে রাইট অ্যান্সার হবে। মানে দুটোতে সালোকসংশ্লেষ এবং শ্বসনে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা আছে দুটোতেই। সেইজন্য এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি কার্বন সাইকেল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১৮ প্রকৃতিতে জল যেভাবে চক্রাকারে ঘুরে, বাষ্পীভবন হয় প্রথমে, তারপর ঘনীভবন হয়, তারপর আবার ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে নেমে আসে। তাকে কি বলা হয়? অপশন আছে ওয়াটার সাইকেল, নাকি কার্বন সাইকেল, নাকি নাইট্রোজেন সাইকেল, নাকি অক্সিজেন সাইকেল। তো এখানে যেহেতু বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টি এই আকারে হয় তার মানে জলের কথাই বলা হয়েছে। তাহলে এখানে হবে জল চক্র বা ওয়াটার সাইকেল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ১৯ নিচের কোনটি প্রাকৃতিক ইকোসিস্টেমের উদাহরণ? অর্থাৎ যে ইকোসিস্টেমটা প্রাকৃতিতে এমনিতেই এক্সিস্ট করে তাকেই বলা হয় প্রাকৃতিক ইকোসিস্টেম। অর্থাৎ মানুষ সৃষ্টি নয়, মানুষের দ্বারা তৈরি নয়। অ্যাকুয়ারিয়াম এটা মানুষ তৈরি করে এবং বিভিন্ন রঙিন মাছ মানে করা হয়। তারপরে পুকুর আর এখানে কি আছে? ক্রপ ফিল্ড। আমরা চাষের জন্য বিভিন্ন রকমভাবে যন্ত্রপাতি দিয়ে চাষ করি। এটাও কিন্তু মানুষ সৃষ্টি। তারপর সিটি পার্কও কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি পন্ড অর্থাৎ পুকুর। পুকুর কিন্তু একটি প্রাকৃতিক ইকোসিস্টেমের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২০ নিচের কোনটি কৃত্রিম বা মানব নির্মিত ইকোসিস্টেম? অর্থাৎ যেটা মানুষ দ্বারা তৈরি। রিভার মানুষ করতে পারে না। অত বড় নদী কি কাটতে পারে? পরবর্তী প্রশ্ন ফরেস্ট নয়, অ্যাকুয়ারিয়াম। এটা হবে রাইট অ্যান্সার। এটা মানুষ তাদের সৌন্দর্যের জন্য কি অ্যাকুয়ারিয়াম বানিয়ে সেখানে মাছ পালন করে থাকেন। সে দেখার জন্য হোক বা বিভিন্ন উদ্দেশ্যে হোক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২১ নিচের কোনটি উৎপাদক নয়? এখানে গ্রাস অবশ্যই উৎপাদক কারণ ফটোসিনথেসিস হয়। অ্যালগিতেও ফটোসিনথেসিস হয়। ট্রি এখানেও ফটোসিনথেসিস হয়। রাইট অ্যান্সার হবে অপশন সি মাশরুম অর্থাৎ অর্থাৎ ছত্রাক। এখানে কোনো ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য উৎপাদন হয় না। অর্থাৎ একে উৎপাদক বলা হয় না। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২২ সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কি শোষণ করে? অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? তো আমরা সবাই জানি এটা। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২৩ কোন জীবেরা পুষ্টি উৎপাদককে মাটিতে ফিরিয়ে দেয়? কোন ধরনের জীবেরা পুষ্টি উপাদানকে মাটিতে ফিরিয়ে দেয়? উপাদানটাকে পুনরায় এলিমেন্ট বা মানে নিউট্রিয়েন্ট আকারে পুনরায় মাটিতে ফিরিয়ে দেয়। সেটা কি? উৎপাদক
না কনজিউমার, ডিকম্পোজার নাকি হার্বিভোরস? তো এখানে রাইট আনসার হবে বিয়োজক। বিয়োজকের কাজই হচ্ছে মৃত পচা মানে জীবদেহকে বিয়োজিত করে নিউট্রিয়েন্টকে মাটিতে ফিরিয়ে দেওয়া। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল নিচ কি? ইকোলজিক্যাল নিচ এখানে অপশন দেওয়া আছে কি? এ প্লেস হোয়ার অ্যান অর্গানিজম লিভস, অর্থাৎ কোনো জীবের বাসস্থান। এ ফুড অনলি, শুধুমাত্র খাদ্য। দ্য রোল অ্যান্ড পজিশন অফ এ স্পিসিস ইন ইটস ইকোসিস্টেম, একটি প্রজাতির পরিবেশে অবস্থিত ভূমিকা এবং অবস্থান। আর অপশন ডি আছে এ টাইপ অফ হ্যাবিটেট, এক ধরনের বাসস্থান। তো ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় একটি প্রজাতির কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে তার অবস্থান এবং তার ভূমিকা, এটাকেই বলা হয় ইকোলজিক্যাল নিচ। তার মানে এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্রজাতির ইকোসিস্টেমে অবস্থান এবং সেই ইকোসিস্টেমে সেই প্রজাতিটির কি ভূমিকা, এটাই হচ্ছে বলা হয় ইকোলজিক্যাল নিচ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25, ইকোলজিক্যাল সাকসেশন বলতে কি বোঝায়? ইকোলজিক্যাল সাকসেশন এখানে অপশন দেওয়া আছে সাডেন চেঞ্জ ইন ওয়েদার, অর্থাৎ আকস্মিক আবহাওয়ার পরিবর্তন। গ্র্যাজুয়াল চেঞ্জ ইন স্পিসিস কম্পোজিশন অফ অ্যান এরিয়া ওভার টাইম, সময়ের সঙ্গে একটি এলাকার প্রজাতিগত পরিবর্তন। অপশন সি আছে মাইগ্রেশন অফ অ্যানিমেলস, মানে প্রাণীর অভিবাসন। প্ল্যানিং, আর অপশন ডি আছে প্ল্যান্টিং ট্রিজ, অর্থাৎ গাছ লাগানো। তো ইকোলজিক্যাল সাকসেশন কথার অর্থ হচ্ছে মানে কোনো একটা জায়গায়, মানে হতে পারে বেয়ার রক, মানে বেয়ার রক মানে কি? খোলা পাথরে, সেখানে কোনো জীবের এক্সিস্টেন্স নেই, কোনো জীব বা কোনো উদ্ভিদ সেখানে কিছু নেই। ধীরে ধীরে কি হয়, সেখানে লাইকেন এবং মস, ফার্ন এভাবে আসার পরে সেখানে ধীরে 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 ওই রকটা কি হয়, ভেঙে চূর্ণ হয়ে গিয়ে মাটিতে পরিণত হয় এবং মাটিতে সেখানে বিভিন্ন জীবের মানে উৎপত্তি ঘটায় এবং সেখান থেকে উদ্ভিদ প্রাণী এভাবে এক ধরনের মানে সৃষ্টি হয়। এইটাকে বলা হয় এই সাকসেশন। ধীরে 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 একটা ফাঁকা পাথরের মধ্যে যে একটা মানে জীবের উৎপত্তি এবং সেখানে যে একটা জীববৈচিত্র্য গড়ে ওঠা, এইটাকে পুরো ঘটনাটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। তার মানে এটা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ, মানে প্রথমে কি থাকবে, কিছুই থাকবে না, সেখানে কোনো জীবের অস্তিত্ব থাকবে না এবং ধীরে ধীরে সেখানে জীব আসবে এবং সেখানে একসময় বায়োডাইভার্সিটিও সৃষ্টি হবে, সেটাকেই বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। কি বলা হয়েছে? গ্র্যাজুয়াল চেঞ্জ ইন স্পিসিস। স্পিসিসের মানে চেঞ্জ হতে থাকে। প্রথমে আসে কে? প্রথমে আসে হচ্ছে লাইকেন। লাইকেন এসে হচ্ছে সে পাথরটাকে ভাঙে, তারপরে মস আসে, তারপরে ফার্ন, তারপরে হচ্ছে স্রাব আসে, তারপরে ট্রি আসে। এইভাবে কিন্তু একের পর এক চলে। তাহলে গ্র্যাজুয়াল চেঞ্জ ইন স্পিসিস কম্পোজিশন অফ অ্যান এরিয়া ওভার টাইম, অনেক সময়, এটা কিন্তু ধীর প্রক্রিয়া, এটা অনেক সময়ের ব্যাপার একটা। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 26, বায়োম কি? অপশন আছে এ স্মল পন্ড, একটি ছোট পুকুর। অপশন বি এ লার্জ রিজিয়ন উইথ সিমিলার ক্লাইমেট অ্যান্ড কমিউনিটিজ অফ অর্গানিজম, একই জলবায়ু এবং জীবজ সম্প্রদায় বিশিষ্ট বিশাল ভৌগোলিক অঞ্চল। তারপর অপশন আছে সি নাম্বার এ টাইপ অফ অর্গানিজম, একটি ধরনের প্রাণী। এ ফুড চেন, একটা খাদ্য শৃঙ্খল। তাহলে বায়োম কি হচ্ছে? বায়োম হচ্ছে একটা লার্জ রিজিয়ন, মানে একটা অনেক বড় জায়গা যার হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশনগুলো কী হবে, একই রকম হবে এবং জীব যারা আছে একই প্রজাতির জীব, এই যে বিশাল বড় এলাকা জুড়ে, এটাকে বলা হয় বায়োম। তার বায়োম কি বলতে পারি? বায়োম একটা ধরতে পারি যে ডেজার্ট, মানে একটা মরুভূমি, এটা একটা বায়োম। তারপরে আমরা বলতে পারি যে ফরেস্ট একটা বায়োম, মানে এই ধরনের ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটা একটা বায়োম। এগুলোকে এক একটা বায়োম হিসেবে ধরা হয়। এদের জলবায়ুগুলো ডেজার্টের জলবায়ু কিন্তু একই হয়, আবার ট্রপিক্যাল রেন ফরেস্টের জলবায়ু একই রকম হয়। এই মানে বিশাল বড় ভৌগোলিক এলাকা জুড়ে যে মানে প্রজাতিগুলো বসবাস করে, এই লার্জ রিজিয়নটাকে বলা হয় বায়োম। পরবর্তী, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 27, লাইকেন। এই এতক্ষণ ধরে আমরা লাইকেন বলে যাচ্ছি। লাইকেন মানে অ্যাকচুয়াল কি? লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবাল, অর্থাৎ অ্যালগি এবং ফাঞ্জাই বা ফাঙ্গাস। এদের হচ্ছে যে সহাবস্থান মিউচুয়ালিজমের মাধ্যমে একটা অবস্থান একসঙ্গে অবস্থান করে, এই একত্রিত অবস্থান করাটাকে বলা হয় লাইকেন। তো এটা এটা কোন ধরনের সম্পর্ক? লাইকেন কোন সম্পর্কের উদাহরণ? এখানে আছে প্যারাসিটিজম, মিউচুয়ালিজম, কম্পিটিশন না প্রেডেশন। মানে এরা কি করে? লাইকেন, ছত্রাক এবং শৈবাল কি আকারে বসবাস করে? প্যারাসিটিজম আকারে নাকি মিউচুয়ালিজম, মানে পরস্পর দুইজনেই লাভবান হয়? মিউচুয়ালিজম মানে হচ্ছে পারস্পরিক সহাবস্থান যেখানে উভয়ের লাভ হয়। তো ওই ছত্রাক আর শৈবাল কিন্তু পরস্পর
মিউচুয়ালিজম আকারে থাকে, অর্থাৎ পারস্পরিক সহাবস্থান উভয়ের ক্ষেত্রেই কিন্তু লাভ। ছত্রাক এবং শৈবালের ক্ষেত্রেও লাভ। কি হয়, শৈবাল কি করে? শৈবাল হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কিন্তু খাদ্য তৈরি করে। আর এই ছত্রাক কিন্তু কি করে, ওই শৈবালকে আশ্রয় দেয়। নিচ থেকে জল সংগ্রহ করে বা করে এইভাবে কিন্তু ২ জন মিলে চলে। তো পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার ২৮। কোনো একটি পিরামিড প্রতিটি স্তরে প্রাণীর সংখ্যা দেখায়। মানে কোনো একটা পিরামিড, একটা পিরামিডের নাম মানে প্রাণীর সংখ্যা দেখায় কোন ধরনের পিরামিডে? তো এটার নাম্বার যেহেতু দেখায়, তাহলে প্রাণীর সংখ্যা দেখাবে নাম্বার পিরামিড। তাহলে পিরামিড অফ নাম্বারস, রাইট অ্যান্সার হয়ে যাবে পিরামিড অফ নাম্বারস, অর্থাৎ সংখ্যার পিরামিড। সংখ্যার পিরামিডে মানে প্রত্যেকটা স্তরে কি দেখায়? প্রাণীর সংখ্যা ইন্ডিকেট করে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর ২৯। উচ্চতর খাদ্য স্তরে বায়োমাস কমে, কারণ কি? বায়োমাস মানে কি? বায়োমাস মানে হচ্ছে ওজন, মানে ওজনটাকে বলা হয়। পিরামিডের যে মানে ধরতে পারি যে পিরামিড যে হয় একটার পর একটা লেভেল, ট্রফিক লেভেল থাকে। সেই লেভেলে যত উপরে যাওয়া যায় তত কি হয়? বায়োমাসটা কমতে থাকে। কারণটা কি? এখানে অপশন দেওয়া আছে অর্গানিজম গ্রো স্লোয়ার, মানে যারা উপরে থাকে তাদের মানে তারা ধীরে বাড়ে বা ছোট হয়, এটা বলেছে। তারপর দ্বিতীয় অপশন বলেছে এনার্জি ইজ লস্ট অ্যাজ হিট অ্যান্ড ইউজড ইন লাইফ প্রসেস, মানে শক্তি যতটা গ্রহণ করে সেটা গ্রহণ করার সময় তাপ হিসেবে ক্ষয় হয়ে যায়, জীবনী প্রক্রিয়ায় ব্যবহার হয়। তারপরে অপশন সি বলেছে দেয়ার আর মোর প্রেডেটর, মানে সেখানে আরও প্রিডেটর আছে অনেক, এবং পরবর্তীতে মানে শিকারী আছে এক কথায়। অপশন ডি বলেছে প্রোডিউসার ডাই ফাস্টার, মানে প্রোডিউসারটা তাড়াতাড়ি মারা যায়। তো এখানে উচ্চতর খাদ্যস্তরে বায়োমাস কমে যায় কারণ একটাই, যে পরিমাণ শক্তিটা প্রথমে আমরা যদি বলি যে প্রোডিউসার যদি ১০০ জুল শক্তি মানে অর্জন করে থাকে, তাহলে পরবর্তী প্রাইমারি কনজিউমার কত পায়? মাত্র ১০ পায়, ১০ জুল, এবং তারপরে কত পাবে? তারপরে পাবে ১ জুল। তো এইভাবে যত উপরে উঠতে থাকে তত পরিমাণ কিন্তু শক্তির যে ১০% ল আছে সেই অনুযায়ী কিন্তু শক্তিটা কম হতে থাকে। এর ফলে কিন্তু সেটা তাপশক্তি রূপে ক্ষয় হয়ে যায় এবং জীবনী প্রক্রিয়ায় ব্যবহার হয়। সেই জন্যেই উচ্চতর খাদ্য স্তরের ক্ষেত্রে বায়োমাস ধীরে, ধীরে কি হয়? কমে যায় যত উপরে ওঠা যায়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন। নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস হিসেবে বৈশ্বিক উষ্ণায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ এখানে কতগুলো গ্রিনহাউস গ্যাস আছে, সেই গ্যাসটির মধ্যে বিশ্ব উষ্ণায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন গ্যাসটি? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি হিলিয়াম। তো আমরা সকলেই জানি যে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা বিশ্ব উষ্ণায়নে সবথেকে বেশি। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।